হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরল সুদের কোষে দেখি 2 এর সরল সুদ কোশ্চেন নাম্বার 13 আর কোশ্চেন নাম্বার 14। আমি আমার আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের আগের অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। তো আজ আমি শেয়ার করছি 13 আর 14। তো শুরু করা যাক 13। আচ্ছা, আমাদের 13 অঙ্ক যেটা বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো এক্ষেত্রে আমার কোনো মূলধন, মানে এই মূলধনটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তাহলে মূলধনটা আমাদের ধরে নিতে হবে, এক্স ধরে নেব, ঠিক আছে? মূলধন মানে কি? পিটা কিন্তু আমরা তাহলে এক্স ধরবো, ঠিক আছে? একই বার্ষিক সরল সুদের হারে, মানে দুটো কেস, এখানে দুটো কেস বলেছে। একটা হচ্ছে 7 বছরের সরল সুদে আসলে 7100 টাকা, এটা হচ্ছে 1 নম্বর কেস। আর একটা হচ্ছে 4 বছরের সুদে আসলে 6200 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর কেস। তাহলে প্রথম কেসেও মূলধন মানে পিটা আর বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আরটা, স্মল আরটা, এই দুটো যা হবে, পরের কেসেও কিন্তু এই দুটোর ভ্যালু তাই হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি এবার এই অঙ্কটা শুরু করছি। দেখো আমি ধরে নিলাম যে মূলধনটা হচ্ছে এক্স টাকা। এবার আমি বললাম না দুটো কেস, তাহলে আমাকেও কিন্তু এখানে বলতে হবে প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম কেস, ফার্স্ট কেস, ঠিক আছে? আর এরপরে আমি বলবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে? ও সেটা হচ্ছে সেকেন্ড কেস। তাহলে প্রথম ক্ষেত্রে তোমরা বই দেখো, পিটা আমি বললাম যে এক্স টাকাই হবে। এই যে মূলধন মানে এখানে কি, এটা হচ্ছে পি, ঠিক আছে? তাহলে পিটা হচ্ছে এক্স টাকা। আচ্ছা, টিটা বলে দিয়েছে, দেখো প্রথম ক্ষেত্রে কি বলে দিয়েছে, 7 বছরে 7100 টাকা সুদে আসলে হচ্ছে 7100 টাকা। তাহলে আমি ঠিক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যেখানে সুদে আসলে থাকবে সেখানে কিন্তু সুদে আসলে আমাদের এই ছকটার মধ্যে নেই। তাহলে সুদে আসলে যদি যে জিনিসটা থাকবে সেখান থেকে কিন্তু আমাদের সুদটা বার করে নিতে হবে। তো দেখো সুদে আসলে 7100 টাকা বলেছে, তার থেকে আসলটা যদি মাইনাস করি তাহলেই সেটা হয়ে যাবে সুদ, তাই তো? ঠিক আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম। আর এখানে টিটা বার করতে দিয়েছে, সরি টিটা না, আরটা বার করতে দিয়েছে, আর, ঠিক আছে? তাহলে এবার দেখা যাক আর এর ফর্মুলা লিখে করি, 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। ওকে, তাহলে হবে হচ্ছে 100 ইন্টু আই মানে কি 7100 মাইনাস এক্স ডিভাইডেড বাই পি মানে হচ্ছে এক্স ইন্টু এটা কি টি মানে হচ্ছে 7 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমি কিছুই করব না, জাস্ট 100 ইন্টু 7100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 7x, এটা করে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেব। এবার চলে যাব দ্বিতীয় ক্ষেত্রে। দেখো চলে এলাম দ্বিতীয় ক্ষেত্রেও কি পি সমান সমান এক্স। ওই যে আমি বলেছিলাম যে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র দুটোতেই কিন্তু পিটা একই থাকবে, পি সমান সমান এক্স। ওকে, টি হচ্ছে, দেখো কি বলেছে, তোমরা বই দেখো, টিতে বলেছে 4 বছরে, তাই তো? তাহলে টিটা হচ্ছে 4, এটা দ্বিতীয় ক্ষেত্রের কথা বলছি। আচ্ছা, আইটা কি হবে এখানে, বইতে দেখো সুদে আসলে দ্বিতীয় ক্ষেত্রে সুদে আসলে কত দিয়েছে, 6200 টাকা। তাহলে আইটা কি হবে, 6200 মাইনাস এক্স, মানে সুদে আসল মাইনাস এক্স মানে হচ্ছে আসল, এই দুটো মাইনাস করলে আই বেরিয়ে যাবে। ওকে, আর সমান সমান কত? তাহলে আবার আমি এখান থেকে আর বের করি, আর এর ফর্মুলা আবার আমি লিখি একইভাবে 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। আচ্ছা, 100 ইন্টু আই মানে হচ্ছে 6200 মাইনাস এক্স ডিভাইডেড বাই পি মানে হচ্ছে এক্স ইন্টু টি মানে হচ্ছে 4। ওকে, তাহলে আবার আমরা কি করব, 100 ইন্টু 6200 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4x, এটাকে আবার আমরা কি করব, 2 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেব। আচ্ছা, এবার দেখো এখানেও আর যা হবে এখানেও আর কিন্তু তাই হবে। তাহলে অবশ্যই এই যে আর এর যে এই ভ্যালুটা বেরোলো, এই যে আর সমান সমান যে এই ভ্যালুটা বেরোলো 1 নম্বর, আর আর সমান সমান যে এই ভ্যালুটা বেরোলো 2 নম্বর, এই দুটো অবশ্যই সমান হবে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, মানে প্রশ্নানুসারে এই দুটো সমান হবে। তো দেখা যাক কি হয়। তো দেখো জিনিসটা এরকম হলো, ঠিক আছে? তাহলে এবার আমি এখান থেকে
কি মানে সলভ করে আমরা কি বার করব, এক্স এর ভ্যালু বার করব, ঠিক আছে। তাহলে 100 100 এখান থেকে কেটে গেল। আচ্ছা, এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি 7100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 7, আর এখানে হচ্ছে 6200 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4। এবার কিচ্ছু না, কোনাকুনি গুণ করে ফেলবো। তো ফার্স্টে আমরা এটা গুণ করি 4 ইন্টু 7100 মাইনাস এক্স, তারপরে আমি এটা গুণ করি 7 ইন্টু 6200 মাইনাস এক্স, মানে এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, ঠিক আছে। এরপর কি করছি দেখো, এটা দিয়ে গুণ করব, ব্র্যাকেট গুণ করে ফেলো, 4 0 0 দুটো 0, 4 1 4, 4 7 28, ঠিক আছে, মাইনাস 4x। আর এটা কি হলো 7 0 0 দুটো 0, 7 2 14, 4 1, 6 7 42, 43 আর মাইনাস 7x। এবার আমরা কি করব, এই মাইনাস 7xটাকে এই মানে এক্সগুলোকে সব বাঁ পাশে আনছি আর সংখ্যাগুলোকে সব ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কিভাবে হবে, এখানে মাইনাস 4x তো আছেই, এটার কোনো সাইন চেঞ্জ হবে না, মাইনাস 7xটা ওই দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 7x মাইনাস 4x ইকুয়ালস টু 43400, মানে এটার এবার কোনো সাইন চেঞ্জ হবে না, এখান থেকে যে এইদিকে আসবে তার সাইনটা চেঞ্জ হবে, মাইনাস 28400। এবার এটাকে আমি বিয়োগ করছি, কত হচ্ছে 3x, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটা 0 8 5 1, তাহলে x ইকুয়ালস টু 15000 ডিভাইডেড বাই 3, 3 5 15, তাহলে 5000 হলো। তাহলে x এর ভ্যালু কত হলো 5000। এবার একটু 13 অঙ্কটা একটু দেখো কি বলেছে, যে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে মূলধনটা তো বেরিয়ে গেল, মূলধনটা আমি কি ধরে নিয়েছিলাম, ফার্স্টে x ধরে নিয়েছিলাম, তাহলে x এর ভ্যালুটা তো আমার বেরিয়ে গেল, 5000 বেরোলো। এইবার আমাদের কি বার করতে বলেছে, বার্ষিক সরল সুদের হার, তার মানে বার্ষিক সরল সুদের হার মানে আরটা বার করতে দিয়েছে। তো দেখো এখানে হচ্ছে 5000, এটা x ইকুয়ালস টু 5000 হলো। আর একটা হচ্ছে আর এর ভ্যালু বার করতে দিয়েছে, আর এর ভ্যালু মানে এই যে এটাও হচ্ছে যা, এটাও কিন্তু তাই, অর্থাৎ যে কোনো একটার মধ্যে আমি x এর ভ্যালুটা বসিয়ে দিলেই কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাব, যে কোনো একটার মধ্যে, দুটোর মধ্যে দরকার নেই, যে কোনো হয় 1 নয়তো 2, ওকে। তো দেখো এখানে লিখে নিলাম যে 1 নং থেকে পাই আর ইকুয়ালস টু, যেটা দেখো 1 নম্বর সমীকরণে আমি লিখেছি সেইটাই আমি লিখেছি, ঠিক আছে। এইবারে 100 ইন্টু 7100 মাইনাস কি লিখবো, এক্সের জায়গায় 5000, ঠিক আছে, 5000 ব্র্যাকেট ডিভাইডেড বাই 7 ইন্টু আবার এক্স আছে, এক্সের জায়গায় আবার কি লিখবো 5000, ওকে। তাহলে এবার এইখানে দেখো ইন্টু আছে, এখানেও ইন্টু আছে, তাহলে এই দুটো 0 এই দুটো 0 কেটে গেল। এবার আমি একটুখানি, তাহলে এখানে কি রইলো 1 রইলো, তাহলে 1 লেখার দরকার নেই, তাহলে এইটাকে শুধু বিয়োগ করি, দুটো 0 1 2100, আর নিচে হচ্ছে 7 ইন্টু 50, তাই তো। এইবার আমরা একটু কাটাকুটি করে ফেলবো, আবার এখানে এই 0 কেটে গেল, ঠিক আছে। এবার 7 আর 210 কাটবো, 3 7 21 আর 0 আর 5 আর 30 কাটবো, 5 6 30, তাহলে কত হলো 6। তাহলে আর এর ভ্যালুটা কত বেরোলো 6। তাহলে এবার এখানে কিন্তু আমি আর আনসার লিখছি না, আমি একবারে উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে দেখো উত্তরটা লিখে নিলাম, মূলধন হচ্ছে 5000 টাকা আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। চলে আসছি 14 নম্বর অঙ্কে। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তো তাহলে এখানেও কিন্তু দেখো দুটো কেসের কথা বলা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে একই সময় প্রথম কেসটা হচ্ছে অমল রায়ের ক্ষেত্রে, অমল রায় ব্যাংকে টাকা জমা রাখছেন, আর দ্বিতীয় কেসটা হচ্ছে পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা জমা রাখছেন। কিন্তু দুজনেই কিন্তু সেম টাকা জমা রাখছেন, মানে অমল রায়ও 2000 টাকা ব্যাংকে জমা রাখছেন আর পশুপতি ঘোষও 2000 টাকাই পোস্ট অফিসে জমা রাখছেন, ঠিক আছে।
এবার দুজনেই 3 বছর পরে টাকাটা তুললেন, ঠিক আছে। তো অমল রায় তুললেন ব্যাংক থেকে 2360 টাকা। এই 2360 টাকাটা কি বলো তো, যখন ব্যাংক থেকে তোলা হচ্ছে, মানে টাকাটা জমা দেওয়ার পর কয়েক বছর পরে তোলা হচ্ছে, তখন আমি অনেকবার বলেছি এটা সুদাসলের টাকা। আবার পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2480 টাকা তুললেন, মানে দুজনেই দেখো 2000 টাকা করে জমা দিয়েছিলেন, ব্যাংকে কিন্তু কম ইন্টারেস্ট দেওয়া হয়েছে, সেই জন্য সুদে আসলে যখন 3 বছর পরে অমল রায় তুলছেন তখন এটা কিন্তু 2360 টাকা, আর পোস্ট অফিসে কিন্তু মানে ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট দেওয়া হয়েছে, সেই জন্য 2480 টাকা পশুপতি ঘোষ পাচ্ছেন। ওকে, তো এবারে তাহলে কি হলো, এবার আমরা জাস্ট মানে এই 2480 টাকাটা কিন্তু সুদাসল। তাহলে এবার আমরা দুটো ক্ষেত্রে ছক তৈরি করব। দেখো লিখলাম প্রথম ক্ষেত্রে মানে কার ক্ষেত্রে, অমল রায়ের ক্ষেত্রে। পি হচ্ছে 2000 টাকা, টি হচ্ছে 3 বছর, আই হচ্ছে 2360 থেকে 2000 টাকা বাদ দিলে কত হবে, 360 টাকা। ওকে, আর আরটা কত সেটা আমি বের করব। মানে অমল রায়ের ক্ষেত্রে আর, মানে অমল রায়ের ক্ষেত্রে মানে কি, অমল রায় যে ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন, তো ব্যাংকের আরটা কত সেটা বের করব। আর ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে কি হলো, ইকুয়ালস টু 100 ইন্টু আই মানে হচ্ছে 360 ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 2000 আর টি মানে হচ্ছে 3। ঠিক আছে, এবার একটু কাটাকুটি করে ফেলি। 3টে 0 দেখো কাটছে, ওপরেও দেখো 3টে 0ই আছে। এবার একটু এইদিকে কাটাকুটি করি, 3 একে 3, 3 দুগুণে 6, আর এটা 6 দুগুণে 12, তাহলে কত হলো 6%। তাহলে ব্যাংকে হচ্ছে 6% সুদ, মানে সুদ দিয়েছে, তার মানে সরল সুদের হার হচ্ছে 6%। এবার আমরা চলে আসব দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ পশুপতি ঘোষ যে পোস্ট অফিসে জমা রাখছেন সেইটার ক্ষেত্রে আমরা চলে আসব। দেখো লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ পশুপতি ঘোষের ক্ষেত্রে। পশুপতি ঘোষ কার মানে কোথায় টাকা জমা রেখেছেন, পোস্ট অফিসে। তাহলে এখানে ছকটা কি হলো, পি হচ্ছে 2000, টি হচ্ছে 3, আই হচ্ছে 2480 মাইনাস 2000, তার মানে কত হচ্ছে এখানে 480 টাকা আইটা। আর আর হচ্ছে কত, তাহলে আর এখানে বের করি 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। 100 ইন্টু আই মানে কত 480, আর পি মানে কত 2000, টি মানে কত 3। এখানে একটু কাটাকুটি করে ফেলি, এখানেও 3টে 0 আছে, 3টে 0 কাটছে, সরি। আচ্ছা, এখানে কি হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24 হলো, আর এটা হচ্ছে 3 8 24। তাহলে এখানে কত পার্সেন্ট হচ্ছে, 8%। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ অমল রায়ের ক্ষেত্রে ব্যাংকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে, 6%। আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ পশুপতি ঘোষকে পোস্ট অফিসে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে, 8%। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আমরা এবার ব্যাংক আর পোস্ট অফিসে যা আমরা বার্ষিক সরল সুদের হার পেলাম, অর্থাৎ ব্যাংকে পেলাম হচ্ছে 6% আর পোস্ট অফিসে পেলাম হচ্ছে 8%, এদের অনুপাতটা নির্ণয় করব। এই যে লিখে ফেললাম, ব্যাংক ও পোস্ট অফিসের আর এর অনুপাত হচ্ছে কি না, প্রথম ব্যাংকের হচ্ছে 6% ইস টু 8%, আর পার্সেন্ট তো কেটে যাবে। আচ্ছা, 6 আর 8 কাটি, 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3:4, এটা হচ্ছে আনসার। তোমরা কিন্তু উত্তরটা একবারে লিখবে। ওকে, তাহলে আজ এই অবধি। আবার পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই, ভিডিওটা কিন্তু খুবই প্রয়োজনীয়, তো তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কেউ যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।